আকাশে সুন্দর ঝলমলে চাঁদ উঠেছে, চারিদিকে মৃদুমন্দ বাতাস বইছে, হয়তোবা ঝড়ের পূর্বাভাস। ছাদে উপস্থিত কয়েকজন যুবতী মেয়ে তাদের নিজকর্মে ব্যস্ত। কেউ হাসছে, কেউ নাচছে, কেউ গাইছে। আয়রার মেহেদি দেওয়া প্রায় শেষের দিকে। সে কখন ঈশানীকে পাঠিয়েছে ফোনটা আনতে, মেয়েটার এখনও আসার খবর নেই। এদিকে তার বড়মহাশয় পই পই করে বলে দিয়েছেন, মেহেদি দেওয়া হলে যেন সর্বপ্রথম তাকে ছবি দেওয়া হয়। সে পাশে ফিরে রিমিকে একবার দেখে নিল। মেয়েটার এখনও দেওয়া হয়নি মেহেদি। তবুও রিমিকে বলল, এই রিমি, ইস্যুকে কখন পাঠিয়েছি ফোনটা আনতে, এখনও আসার খবর নেই। তুই কি একটু দেখে আসবি প্লিজ? রিমি আচ্ছা বলে মেহেদি আর্টিস্টকে থামিয়ে উঠে দাঁড়ালো। নাচতে নাচতে এগিয়ে গেল নিচে নামতে। প্রথমে গেল আয়রার রুমে, গিয়ে দেখে বিছানার উপর ফোন রাখা, ঈশানী কোথাও নেই। রিমি ভ্রু কুচকে এগিয়ে এগিয়ে ফোনটা নিল। তারপর ভাবতে লাগলো, মেয়েটা গেল কই। আয়রার রুম থেকে বেরিয়ে সোজা রান্নাঘরের দিকে গেলেন মিনারা বেগমের কাছে। মিনারা বেগমকে জিজ্ঞেস করলো, ফুফি, ইস্যু কোথায় গো? দেখেছ? মিনারা বেগম হাতের কাজে ব্যস্ত হয়ে বলল, তোরা তো সব একসাথে ছাদে গেলি মেহেদি দিতে, সেখানেই তো ইস্যু। আর অপুকে ফোন আনতে আরও 30 মিনিট আগে নিচে পাঠিয়েছে। ওর কোনো দেখা না পেয়ে আমি নিচে এসে ফোন নিলাম, কিন্তু ওকে আর পাচ্ছি না। রিমি বলল। মিনারা বেগম তেমন গুরুত্ব দিলেন না, বরং বললেন, আছে হয়তো এদিকে কোথাও, খুঁজে দেখ, আমার হাতে অনেক কাজ রে। তখনই আরহান আসলো মিনারা বেগমের কাছে, এসে জিজ্ঞেস করলো, মা, মইটা কোথায়? বাইরে ডেকোরেটরের লোকদের লাগবে। মিনারা বেগম চাইলেন ছেলের দিকে, তারপর বললেন, স্টোর রুমে আছে হয়তো, একটু কি খুঁজে দেখ না বাবা। আরহান সেদিকটাই পা বাড়ালো। রিমি দৌড়ে পিছু নিল আরহানের। আরহান সামনে আসে পিছু হাঁটছে। কয়েক মিনিটের পর আরহান পিছু ফিরে চাইলে রিমি দ্রুত একটু হাসার চেষ্টা করে বলে উঠল, আমি ছাদে যাচ্ছিলাম আরহান, সরে দাঁড়ায়, ওকে আগে যেতে বলে। রিমি পা দাপিয়ে চলে যায়। এই লোকটা সবসময় তাকে অবহেলা করে। একটু একসাথে গেলে কি এমন হতো বলে মুখ বাঁকায়। রিমি ছাদে গিয়ে পেঁচার মতো মুখ করে ফোনটা এগিয়ে দেয় আয়রাকে। আয়রা ফোনটা নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, আর ইস্যু কোথায়? রিমি নিজেকে স্বাভাবিক করে তারপর বলে, ইস্যুকে তো কোথাও পেলাম না, ফুফুও দেখেনি। আয়রার এবার একটু চিন্তা হতে লাগলো, কোথায় গেল মেয়েটা। সে ফোন দিল ঈশানীর ফোনে। ফোনটা তার পাশেই বেজে উঠল। কপালে চিন্তার ভাঁজ পড়ল। আয়রা উঠে দাঁড়ালো। ঈশানী কখনো এমন করে না, কোথাও গেলে অন্তত বলে যায়। আর এত রাতে যাবেই বা কোথায়? বাড়ি ভর্তি মানুষ। সে নিজের হাত উঁচু করে নিয়ে কোনোরকম পা বাড়ায়। আরহান স্টোর রুমের সামনে যায়। দরজার বাইরে থেকে খোলার চেষ্টা করছে সে, তবে সে দরজা খুলতে পারছে না। আরহান ভাবলো হয়তো দরজা লক করা, আবার পা গুটিয়ে নিচের দিকে যেতে লাগলো চাবি আনার জন্য। আরহান কয়েক কদম হেঁটে সামনে আসতে দেখা হয় আয়রার সঙ্গে। আয়রা নিচেই নামছিল। আরহানকে দেখে সে জিজ্ঞেস করে, ভাইয়া, তুমি ইস্যুকে দেখেছ? ওকে কোথাও পাচ্ছি না। ফোনটাও ছাদে রেখে গেছে। আরহান স্বাভাবিকভাবেই জানালো, না, দেখিনি আমি। দেখ, আশেপাশে আছে হয়তো। তুই স্টোর রুমে চাবি কোথায় জানিস? আয়রা বলে, স্টোর রুম তো খোলা থাকে সব সময়, চাবি লাগবে কেন? আরহান কিছু বলবে, তখন স্টোর রুম থেকে একটা শব্দ এলো। গানের আওয়াজে তেমন শোনা না গেলেও ওরা রুমের কাছে থাকায় শুনতে পেল। আয়রা খানিক কেঁপে উঠল হঠাৎ শব্দে। বলল, এই শব্দ কোথা থেকে আসলো ভাইয়া? আরহান স্টোর রুমের দিকে তাকিয়ে বলল, স্টোর রুম থেকে মনে হয়, কিন্তু সেটা তো বন্ধ। আমি এতক্ষণ খোলার চেষ্টা করলাম, কিন্তু খুলল না। আয়রা ভীত হয়ে প্রশ্ন করলো, ভিতরে কি কেউ আছে ভাইয়া? তখনই রিমি এলো। এসে জিজ্ঞেস করলো, কি করছো তোমরা এখানে? আরহান কপালে বাজ ফেলে কিছু একটা ভাবলো। তার কিছুটা গোলমাল লাগছে ব্যাপারটা। এগিয়ে গেল রুমের দিকে। তারপর আয়রাকে উদ্দেশ্য করে বলল, গান বন্ধ করতে বল গিয়ে। আয়রা ছুটে গেল। রিমি পোকার মতো দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, কি হয়েছে? আরহান এগিয়ে গিয়ে দরজা কড়া নাড়ল। ভিতরে কে? কে ভিতরে? দরজা খুলো বলছি। ভিতর থেকে ঈশানী ওম শব্দ করে যাচ্ছে। রিমি বলল, ভাইয়া, ভিতরে কেউ আছে, দেখো কেমন একটা শব্দ। আরহান কিছুটা
অস্বাভাবিক হলো। জোরে দরজা ধাক্কিয়ে ভাঙার চেষ্টা চালালো। এদিকে রনি এক হাতে ঈশানীর মুখে চাপ দিয়ে অন্য হাতে ধরে ঈশানীর চুলের মুঠি ধরে, লাল চোখ তাকিয়ে চোখ রাঙায়। রনি ঘাবড়ে যায় আরহানের কণ্ঠ শুনে। শরীর বেয়ে ঘেমে যায় একটা শীতল ভর। কি করবে ভাবতে থাকে। এভাবে হুট করে ধরা খেয়ে যাবে ভাবিনি সে। ভয়ে আরও তীব্র করে তার হাতের থাবা। চারপাশে তাকিয়ে দেখতে থাকে পালানোর রাস্তা আছে নাকি। কিন্তু তখনই দরজা ভেঙে প্রবেশ করে আরহান। রনি ভয়াত্ম নেত্রে তাকায় আরহানের পানে। আরহান ঈশানীর দিকে তাকায়, করুণ চোখে আরহানকে দেখছে। আরহান 1 মিনিটও সময় নেয় না ঘটনা বুঝতে। রনি ঈশানীকে ফেলে পালাতে ধরলে আরহান নাক বরাবর এক ঘুষি বসায়। মুখ থুবড়ে পড়ে রনি। ঈশানী দৌড়ে চলে যায় আরহানের কাছে, হামলে পড়ে আরহানের উপর, ডুকরে কেঁদে ওঠে আরহানকে ধরেই। আরহান এক হাতে জড়িয়ে নেয় ঈশানীকে, রক্তচক্ষু নিয়ে তাকায় রনির দিকে। রনি ভয়াত্মর দৃষ্টি। আরহানের পেছনে আয়রা অলিভিয়া এগিয়ে আসে। আয়রা এগিয়ে এসে ঈশানীকে ধরে। আয়রাকে পেয়ে ঈশানী জড়িয়ে ধরে, কাঁদতে থাকে। অলিভিয়া মেঝে থেকে ঈশানীর ওড়না নিয়ে গায়ে জড়িয়ে ধরে। রিমি আশ্চর্য হয়ে তাকে ভাইয়ের দিকে। তার ভাই এত জঘন্য কাজ করলো কি করে? চোখে তার পানি। আরহানের চোখ লালচে বর্ণ ধারণ করেছে। কপালের রগ ফুলে ফেপে মনে হয় ফেটে যাবে। সে হিংস্র ভাগের ন্যায় এগিয়ে গেল রনির দিকে। রনি 2 হাতে বর দিয়ে পেঁচাতে পেঁচাতে বলল, ভাই তুমি যেমন ভাবছো তেমন। আর বলতে পারে না কিছু। আরহান তার বুক বরাবর এক লাথি বসায়। তারপর রনির কলার ধরে তুলে গালে ঘুষি দিতে থাকে, যেন গালটা থেতলে যায়। আশেপাশের মানুষ উপরে উঠে এসেছে। সাথে এসেছে মিনারা বেগম, জাহিদ চৌধুরী, রিমির বাবা রবিন শিকদার এবং মা আমেনা শিকদারও। রবিন শিকদার সহ কয়েকজন মিলে আরহানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আরহানের শরীরে যেন আজকে অসুরের শক্তি এসেছে। সে পাশ থেকে তুলে নেয় একটি ভাঙা কাঠের অংশ। সেটা দিয়ে আঘাত করতে গেলেই আমেনা শিকদার চিল্লিয়ে কেঁদে ওঠে, মারিস না বাবা, আমার ছেলেটা মারা যাবে, মারিস না ওটা দিয়ে। আরহানের হাত থেমে যায়, ফোঁস-ফোঁস করতে থাকে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করার বৃথা চেষ্টা করে। সবাই কানাকষা করছে। মিনারা বেগম ছেলের মারামারির দৃশ্য ভীত হয়েছিল। এতক্ষণে ঈশানীকে খেয়াল করলেন। ইয়া আল্লাহ বলে এগিয়ে গিয়ে ঈশানীকে জড়িয়ে ধরে। জাহিদ চৌধুরী একবার ঈশানীর দিকে তাকিয়ে আবার আরহানের দিকে তাকায়। আরহান হুঙ্কার দিয়ে বলে ওঠে, এখানে কি সিনেমা হচ্ছে? সবাই কি দেখছেন? যে যার কাজে যান। সবাই এক প্রকার হুড়মুড় করে চলে গেল। থেকে গেল ঘরের মানুষেরাই। জাহিদ খান এগিয়ে গেল ঈশানীর দিকে। তার মাথায় হাত রেখে স্নেহভরা অথচ ঠান্ডা তেজি কণ্ঠে জিজ্ঞেস করলেন, ইসুমা আমার, তোমার এই অবস্থার জন্য কে দায়ী বলো? একটু কেঁপে উঠল তার কণ্ঠস্বর। তারপর আবার বলল, তুমি শুধু বলো, আমি তাকে সর্বোচ্চ শাস্তি দেব। ঈশানী চাচুকে জড়িয়ে হাউমা করে কেঁদে দিল। কান্নার ধমকে কিছুটা বলতেই পারল না। আরহান চিল্লিয়ে বলে উঠল, এই জানোয়ারের বাচ্চা করেছে। আরহান তেড়ে যায় আবার রনির দিকে। হিংস্র থাবায় মুচড়ে ধরে রনির হাত। তারপর দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কম না। চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে চৌধুরী বাড়ির মেয়ের ক্ষতি করতে চাস। যে হাত দিয়ে তুই ওকে ছুঁয়েছিস সে হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেবো আজ। যাতে কখনো ঈশানী তো দূর, অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও তোর কলিজা কাঁপে। রনি ব্যথায় কুকিয়ে ওঠে। আমেনা শিকদার এবার নিজের ননদের কাছে যায়। রবিন শিকদার তার একমাত্র ভাই, তাকে ভীষণ ভালোবাসে ও স্নেহও করে। মিনারা বেগম নিশ্চয়ই ভাইয়ের বউর কথা বুঝবে, কথা শুনবে, একমাত্র ভাইপো বলে কথা। আবার একমাত্র ছোট ভাইয়ের ছেলে। সে দৌড়ে যায় ননদের কাছে। মিনারা বেগমের হাত ধরে কেঁদে বলে, আপা তোমার ছেলেকে থামতে বলো, আমার ছেলেটাকে মেরে ফেললো। আমার ছেলের কিছু হলে আমি আর তোমার ভাইও মরে যাব আপা। মিনারা বেগম তাকালেন ভাইয়ের বউর পানে। তারপর গর্জে উঠে বললেন, তুমি কি তোমার ছেলের মতো জানোয়ার হয়েছে আমেনা? জাহিদ চৌধুরী আবার মুখ খুললেন, হুঙ্কার দিয়ে বলে উঠলেন, তোমাদের ছেলে একটা মেয়ের শ্রীনতাহানের চেষ্টা করেছে, আর তুমি সেই ছেলেকে বাঁচাতে বলছো? ঈশানের জায়গায় আজ তোমার মেয়েটা হলে পারতে? বিবেক কোথায় তোমার?
তোমার ছেলেকে আমি নিজেই পুলিশ। তারপর আরহানের উদ্দেশ্য বললেন, আরহান, তুমি ওকে ছেড়ে দাও, পুলিশে ফোন দাও। এই নরকের কীটের শাস্তি হবে আদালতে। আমিনা শেখদের কেঁদে উঠলেন। তারপর জাহিদ চৌধুরীকে কিছুটা অনুরোধের এবং ব্রেনওয়াশ করতে বললেন, ভাই, আমার ছেলেকে পুলিশে দিলে কি ঈশানীর মানসম্মান ফেরত আসবে? আসবে না। সমাজের চোখেও কলঙ্কিত নষ্টা। কেউ কিন্তু তলিয়ে দেখবে না যে আসল কাহিনী। আমার ছেলেকে আপনি পুলিশে দিলে ও ঠিক কয়েকদিন পর ছাড়া পেয়ে ঘুরে বেড়াবে, কিন্তু ঈশানী সেটা পারবে না। ও সমাজে মুখ দেখানোর মতো অবস্থায় নেই। আমার কিন্তু আগে থেকেই ঈশানীকে ভীষণ পছন্দ ছিল। আমার ছেলেটা ভুল করে ফেলেছে। বয়স কম তো, বুঝতে পারিনি ভাই। আপনি ওকে ক্ষমা করে দিন। ওর ক্ষমার প্রায়শ্চিত্ত হিসেবে ও ঈশানীকে বিয়ে করে বউয়ের সম্মান দেবে, কলঙ্কিত হওয়া থেকে রক্ষা করবে। বিনিময়ে আপনারা আমার ছেলেটাকে ছেড়ে দিবেন। এমনিতেও ঈশানীকে আর ভালো করে বিয়ে দিতে পারবেন না আপনারা। আর আমার ছেলে তো সব দিক দিয়েই ভালো, বংশ পরিচয় ভালো, চরিত্র ভালো, সবই ভালো। শুধু আজ একটা ভুল করে ফেলেছে। বাইরে সবাই ছিছা করছে ঈশানীকে। এর চেয়ে এদের দুজনের বিয়ে দিয়ে দেই, তাহলে ঈশানীরও সম্মান বাঁচবে। চারিদিকে কেমন এক অস্বাভাবিক নীরবতায় ছেয়ে আছে। চৌধুরী বাড়িতে পরিত্যক্ত স্টোররুমে উপস্থিত মানুষগুলো তাকিয়েছে আমিনা শেখদের দিকে। রবিন শেখদের বেশ খুশি হলো স্ত্রীর দ্রুততায়। তিনিও খুব ব্যথিত হয়েছে এমন ভান করে জানালো, ঈশানের সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে ভাইজান, কিন্তু ভেবে দেখুন, আমিনা কিন্তু ঠিকই বলেছে। এখন আমাদের শাস্তির কথা না ভেবে ঈশানের কথা ভাবা উচিত। আমি কথা দিচ্ছি ঈশানীকে রানী করে রাখবো। এসব কলঙ্ক তখন আর কেউ মনে রাখবে না। তখন রনিওর আইনত স্বামী হয়ে যাবে। ঈশানী ঘৃণার চোখ মুখ খিঁচে নেয়, আঙুল দাবিয়ে দেয় আয়রার হাতে। আয়রা বুঝতে পারে ঈশানীর মনোভাব। সে নিজেও চায় না এই লম্পট চরিত্রহীন বিকৃত মস্তিষ্কের মানুষের সাথে ঈশানীর বিয়ে হোক, কিন্তু বাবার উপর কথা বলার সাহস তার নেই। তবু ওকে সাহস সঞ্চয় করে কিছু বলার জন্য উদ্যক্ত হয়। তখনই আরহান চিৎকার করে ওঠে, তোমাদের কি বিন্দুমাত্র শরম লজ্জা নেই? মামা মামি নিজেদের ছেলের অপকর্ম ঢাকতে একটা ফুলের মতো পবিত্র মেয়ের জীবন নষ্ট করবেন? আপনাদের ছেলে ভালো, একটা মেয়ে শ্লীলতাহানি করতে এসেছে, তার চরিত্র ভালো, বিবেক বুদ্ধিকে হাঁটে বেঁচে দিয়ে এসেছেন। এই জানোয়ারকে বাঁচাতে আপনারা নিজেই জানোয়ার হয়ে যাচ্ছেন। রবিন তালুকদার এবার খেকিয়ে উঠলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, মুখ সামলে কথা বল আরহান। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? ভুলে যেও না। আমিনা শেখদের স্বামীর হাত ধরে চুপ থাকতে বললেন ইশারায়। তারপর আরহানকে বলল, ও আর ফুলের মতো পবিত্র নেই। আমরা ভালো মানুষ, বিবেক আছে বলেই নষ্টা মেয়েকে নিজের বাড়ির বউ করতে চাচ্ছি। না হলে রবিন শিকদারের ছেলের জন্য শহরের বড় বড় লোকেরা মেয়ে দেওয়ার জন্য বসে আছে। আর ছেলেদের এমন টুকটাক দোষ থাকেই। পুলিশ দিলেই বা কি আমার ছেলেকে ছাড়াতে আমার 2 মিনিট লাগবে না? কলঙ্কিত হয়ে পড়ে থাকবে এই মেয়ে। এতক্ষণ জাহিদ চৌধুরী চুপ করে থাকলেও এবার গর্জে উঠলেন। ঘরে উপস্থিত থাকা প্রতিটি জীব কেঁপে উঠেছে যেন তার হুঙ্কারে। জাহিদ চৌধুরী আমিনা শেখদের উদ্দেশ্যে বললেন, আমার মেয়ের চিন্তা তোমায় করতে হবে না। আপাতত তুমি তোমার ছেলের চিন্তা করো। এই জানোয়ার নিকৃষ্ট কীটকে যেন তুমি 2 মিনিটে জেল থেকে ছাড়াতে না পারো, তার ব্যবস্থা আমি স্বয়ং জাহিদ চৌধুরী করব। মিনারাজ বেগম সবাই শুনলেন। যতই হোক ওনার আপন ছোট ভাই। মা মরার পর থেকে কোলে মানুষ করেছে এই ছোট ভাইকে। নিজের সন্তান সমতুল্য ছোট ভাইয়ের এমন দশা সইল না তার। এদিকে ঈশানীকে এসে নিজের মেয়ের মতো মানুষ করেছে। তবুও দেনামনা করে বললেন, রবিন বা ওর বউ ভুল কিছু বলেনি, কিন্তু আমার ভাইয়ের কোন দিক থেকে কম নেই। যা হওয়ার হয়ে গেছে। ঈশানী রনির সাথে বিয়ে হলে রাজরানী হয়ে থাকবে, না হলে সমাজের মানুষ নানা কথা বলবে। এখনই কানা বসা শুরু করেছে। জাহিদ চৌধুরী শীতল দৃষ্টি নিক্ষেপ করলো স্ত্রীর পানে। তখনই আরহান বলে উঠল, মা, তোমাকে আমি আমার শিক্ষা মানি। তোমার থেকে আমি ঠিক ভুল শিখেছি। সে তুমি কিনা এখন ভুলকে প্রশ্রয় দিচ্ছ? মিনারা বেগম এবার চুপসে গেলেন, আর কোনো কথা বললেন না। পুলিশ এসে নিয়ে গেল রনিকে। এই অপমান অপদস্থ সহ্য করতে না পেরে
তখনই চৌধুরী বাড়ি থেকে চলে গেলেন রবিন তালুকদার এবং আমেনা তালুকদার। রিমি ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকেও যেতে হয়েছে। জাহিদ চৌধুরী আরাকে বলে ঈশানীকে নিজের ঘরে নিয়ে যেতে বললেন এবং পাশে পাশে থাকার নির্দেশ দেয়। ছেলেকে বলে তার রুমে আসতে জরুরি কথা বলবে। জাহিদ চৌধুরী নিজের রুমের বিছানায় কোনায় বসে আছে, নির্জীব হয়ে। চোখে তার অপরাধবোধ, অনুশোচনা, আক্ষেপ, কষ্ট। আরহান দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, সোজা বাবার সামনে গিয়ে দাঁড়ায়, চুপ করে বসলো বাবার পাশে। বাবার ডান কাঁধে নিজের হাত রাখল। জাহিদ চৌধুরী চোখ তুলে তাকালেন আরহানের দিকে। নিজের বাবার চোখ ভেজা দেখে আরহান খুব অসহায় বোধ করলো। মনে করার চেষ্টা করলো ঠিক শেষ কবে দেখেছিল বাবাকে কান্না করতে। হয়তো তার ছোট চাচুর মৃত্যুতে। আরহান কিছুটা সময় দিল জাহিদ চৌধুরীকে। জাহিদ চৌধুরী নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করলো, জাকির আমার ছোট ভাই, কম আমার বন্ধু ছিল। পিঠাপিঠি বয়স হয়, সবসময় সব কাজ একসাথে করতাম। এমন একটা দিনও যেত না যেদিন আমি আর জাকির দুরন্তপনা ছেলে মানুষই করতাম না। আমাদের দুজনের বাদরামিতে মা বিরক্ত হয়ে যেত। বাবার কাছে আমরা বরাবরই ভদ্র ছিলাম, কারণ তাকে আমরা জমের মতো ভয় পেতাম। বাবা বাসায় আসলে আমরা দুই ভাই একদম চুপচাপ ভয়ে ভয়ে থাকতাম। তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষে, আর জাকির কেবল ইন্টার পরীক্ষা দিল। তখন একদিন খুব ভোরে বাবা চিৎকার দিয়ে উঠল। আমরা দুভাই দৌড়ে বাবার রুমে গিয়ে দেখি আমাদের মা আর বেঁচে নেই। মরণঘাতী ক্যান্সার আমাদের মাকে কেড়ে নেয়। জাকির ছিল বেশি মায়ের নেওটা। মা মারা যাবার পর ভীষণভাবে ভেঙে পড়ল ও। বাবা আগে থেকে রুক্ষ স্বভাবের ছিলেন। মায়ের মৃত্যু যেন তাকে পাথরে রূপান্তর করলো। বিধ্বস্ত জাকিরকে আমি কাছে টেনে নিলাম। নিজের কান্না থামিয়ে ওকে সামলাতাম আমি। ওকে ঘিরেই আমার দুনিয়া ছিল। এরপর আমি স্নাতক পাশ করে বাবার ব্যবসায় এলাম। জাকির তখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ছে। তোমার দাদু আমার বিয়ের জন্য মেয়ে দেখলেন। তোমার দাদুর পছন্দে আমি তোমার মাকে বিয়ে করে আনলাম। কিন্তু জাকির শোনেনি বাবার কথা। তোমার মা যখন 6 মাসের গর্ভবতী, তখন হঠাৎ একদিন তোমার ছোট চাচু একটা মেয়ে নিয়ে এলো বাসায়, জানায় তারা বিয়ে করেছে। বাবার ভয়ে তটস্থ হয়ে থাকা জাকির সেদিন বাবার অবাধ্য হয়। বাবার সাথে সেদিন আমার জীবনের প্রথম আমি তর্ক জড়িয়েছিলাম, কিন্তু লাভ হলো না। সে নিজের কথায় অবিচল থেকে জাকিরকে ত্যায্য করে দিল। জাকির এই মনের দুঃখে, কষ্টে, আক্রোশে ছেড়ে গেল চৌধুরী বাড়ি। আমি শত চেষ্টা করেও আটকাতে পারিনি ওকে। আর না পরিবর্তন করতে পেরেছিলাম বাবার মন। এরপর থেকে জাকির আর চৌধুরী বাড়িতে পা দেয়নি। আমার সাথে ফোনে টুকটাক কথা হতো। ওকে বাড়ি আসতে বললে ভারী কণ্ঠ বলতো, যতদিন না বাবা নিজে ডাকবেন ততদিন আসবো না। জাকির তখন সেটেল হয়ে যায় বিদেশে। সেই দেশে তাদের একটি ফুটফুটে মেয়ে হয়। স্ত্রী সন্তান নিয়ে ভালোই কাটছিল জীবন। জাহিদ চৌধুরী একদম একটু দম নিলেন, চশমা খুলে চোখের পানি মুছে নিলেন। আরহান এক গ্লাস পানি ঢেলে দিলে ডক ডক করে সবটা খেলেন। তারপর আবার বললেন, বাবার শরীর বেশ কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছিল। বয়সের ভারে নুয়ে পড়েছিল। আগের সে তেজ, দাম্ভিকতা, আত্মগরিমা, অহমিকা কিছুই ছিল না। একদিন বলেই ফেললো আমাকে, জাহিদ, জাকিরকে কল দাও। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। পরপরই কল লাগাই জাকিরকে। দীর্ঘ 20 বছর পর বাবা ছেলের কথা হয়। জাকির সে কি কান্না! পারে তো তখনই উড়ে আসে, কথা বলে জানায় পরের সপ্তাহে ফ্লাইটে তারা দেশে আসবে। কিন্তু ভাগ্য সহায় হলো না জাকিরের। যেদিন রাতে তাদের ফ্লাইট, সেদিনই বাবা স্ট্রোক করেন। জাহিদ তখনও জানে না কিছু। ও যখন চৌধুরী বাড়িতে প্রবেশ করে বউ বাচ্চা নিয়ে, চারিদিকে মানুষের সমাগম, কান্নার রোল। মানুষের ভিড় ঠেলে জাকির সামনে গিয়ে দেখতে পাই বাবার লাশের সামনে আমি কাঁদছি। তখন তো তুমি যথেষ্ট বড় ছিলে, তোমার জানা পরের ঘটনা, তবুও বলছি। আরহান হাতে হাত রাখলেন জাহিদ চৌধুরীর, থামিয়ে দিয়ে বললেন, আর বলতে হবে না বাবা। ছোট চাচুর মৃত্যুর অসুখ তো আমি জানি। তুমি নিজেকে আর কষ্ট দিও না। জাহিদ চৌধুরী বললেন, জানো না তুমি আরহান, আমার ভাই যখন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আশেপাশের মানুষ হাসপাতাল নিয়ে যায়, ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দিয়ে দেন।
আমি গিয়ে আমার ভাই এবং তার স্ত্রীকে মৃত পাই। ঈশানী ভাগ্যের জোরে বেঁচে যায় সেদিন। কিন্তু আমি যখন জাকিরের লাশের সামনে ওর হাত ধরে আহাজারি করছিলাম, হঠাৎ আমি অনুভব করি ওর হাত নড়ছে, পিট করে চাইছে। আমি জোরে ডাক্তার ডাক্তার বলে ডাকতে থাকি, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে নিবু নিবু কণ্ঠে বলে, ভাইজান আমার মেয়ে। আমি তাকে আশ্বস্ত করে বলি, ঈশানী ঠিক আছে, শুধু একটু ব্যথা পেয়েছে। জাকির একটা লম্বা শ্বাস নিয়ে বলে, ভাইজান আমার সময় গনিয়ে এসেছে, আমার মেয়েটাকে আপনাকে দিয়ে গেলাম। আমার আদরের ঘেরা রত্ন ও ভাই, আমার কলেজের টুকরা মেয়েটাকে আপনার কাছে আনামত দিয়ে গেলাম। এই পুরো পৃথিবীতে আমি শুধু আপনাকেই বিশ্বাস করি। আমার এই বিশ্বাস আপনি থাকতে আমার ঈশ্বর শরীরে একটা আঁচড়ও পড়বে না। আমি জাকিরের হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, তোর রত্নের আমি কোনো অযত্ন হতে দেব না। তোর মেয়ে আমার বাসায় নিজের মেয়ে হয়ে থাকবে, একটা আঁচড়ও পড়তে দিব না ওর শরীরে। তুই শুধু আরও কিছু বলার আগে জাকির ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যেন একমাত্র ওর আনামত, ওর মেয়ের দায়িত্ব আমাকে দিতে ওর নিঃশ্বাস এসেছিল। আমি আমার মৃত্যু পথযাত্রী বাইকে দেওয়া কথা রাখতে পারিনি আরহান। আমার বাড়িতে দাঁড়িয়ে ওকে এত কিছু শিকার হতে হয়েছে। আমি হতবাগা, কিচ্ছু করতে পারিনি। নিশ্চয়ই উপর থেকে আমার ভাই আমার উপর ভীষণ রেগে আছে। আমি ঈশানীকে রক্ষা করতে পারিনি রে আরহান। আমি ব্যর্থ একজন ভাই, ব্যর্থ একজন চাচ্ছু। জাহিদ চৌধুরী কান্নায় ভেঙে পড়লেন। আরহান দুহাতে জড়িয়ে ধরল বাবাকে, মুখে কিছু না বলে নীরব সান্ত্বনা দিতে থাকল। চোখ আবার লাল বর্ণ ধারণ করেছে। তারপর বাবার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এমন কেন ভাবছ? ঈশানীর কিছু হয়নি, সঠিক সময় আমি বাঁচিয়ে নিয়েছি। তুমি কখনোই ব্যর্থ ভাই বা চাচ্ছ নাও। তুমি একজন আদর্শ ভাই, একজন এবং ঈশানীর ভালোবাসা চাচ্ছ। তুমি ঈশানীকে জিজ্ঞেস করে দেখো। জাহিদ চৌধুরী কান্না আরও খানিক বাড়ল। তারপর খানিক কান্না থামিয়ে আবার অশ্রু ভেজা কণ্ঠে বললেন, আমি বেঁচে থাকতে মেয়েটার সাথে এমন হলো। যতটুকুই হয়েছে সেটা হয়েছে এ নরকের কীট আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটিকে শেষ করে দিত, যদি না সময় মতো তুমি সেখানে উপস্থিত না হতে। আজকে হয়তো ভাগ্য সহায় ছিল, কিন্তু আমি মরে গেলে মেয়েটাকে কে আগলে রাখবে? এই নিষ্ঠুর দুনিয়াতে আমি ছাড়া আর কাউকে ভরসা করতে পারছি না। আবার একটু দম নিলেন। ছেলের হাত ধরে অসহায় চোখে চেয়ে বললেন, বাবা হিসেবে তোমার কাছে কখনো কিছু চাইনি। তুমি যা চেয়েছো, যা করতে চেয়েছো, আমি সবসময় তোমাকে সাহস জুগিয়েছি, সাপোর্ট করেছি। আমার এত বড় ব্যবসা রেখে তুমি ডাক্তারি পড়তে চেয়েছো, আমি বিনা বাক্য বিনিময়ে তোমার আবদার রেখেছি। বাবা হিসেবে আমার সর্বোচ্চ দিয়ে তোমার ইচ্ছে, স্বপ্ন, আকাঙ্ক্ষা পূরণে বিনিময়ে কিছুই চাইনি তোমার থেকে আমি। তবে আমি আজ তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে দেবে? ফিরিয়ে দেবে না তো? আরহান সন্দিহান দৃষ্টি ফেলল বাবার দিকে। কপালে ভাঁজ পড়ল। পুনরায় মুহূর্তে নিজেকে শান্ত করে বাবার মুঠো করে রাখা নিজের হাতের দিকে চাইল। তারপর শান্ত কণ্ঠে বলল, তুমি অনুরোধ কেন করছো বাবা? তুমি আদেশ করবে, বলো কি চাও তুমি? জাহিদ চৌধুরী আবার ছেলের দিকে চাইলেন। এক নিঃশ্বাসে বললেন, আমি চাই ঈশানীকে তুমি বিয়ে করো আরহান। তোমায় ছাড়া ঈশানীর ব্যাপারে আর কাউকে ভরসা করতে পারছি না আমি। আরহান বিমূঢ় হয়ে বসে আছে। তার বাবা যে হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নেবে সেটা তার কল্পনাতীত ছিল। সে কিছুটা উত্তেজিত হয়ে বলল, বাবা তুমি এসব কী বলছো? ঈশানীর বয়স দেখেছ? নেহাতি বাচ্চা মেয়ে, আমাদের আয়রার থেকেও ছোট। কীভাবে তুমি এখন ওর বিয়ের কথা ভাবছ? জাহিদ চৌধুরী আবার সোজা হয়ে বসলেন। দৃঢ় কণ্ঠে বললেন, তুমি আমি এই সমাজের না দাঁড়লেও তারা কিন্তু ঠিকই আমাদের নিয়ে সমালোচনা করবে। তোমার মামা মামি যেটা বলেছে সেটা ভুল বলেনি। সমাজের মানুষ চোখে ঈশানীর উপর দাগ লেগে গেছে। আড়ালে সম্মুখে মেয়েটাকে অনেকের কথা সইতে হবে, তার থেকে বাঁচানোর একমাত্র উপায় এটা আরহান এ পর্যায়ে বেশ বিরক্ত হলো। ডান হাতের আঙুলে কপালে ঘষে বলল, তুমি এই সমাজের কথা ভেবে একটা মেয়ের জীবন নষ্ট করে দিবে? তুমিও কি মামির কথা মেনে নিচ্ছ? জাহিদ চৌধুরী ছেলের দিকে চাইলেন। ছেলের
বাবা বেগ বোঝার চেষ্টা করলেন, তারপর বললেন, তোমার মামির কথা বিশ্বাস করলে নিজের একমাত্র ছেলের সাথে ওকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না। তুমি আমার ছেলে, তোমাকে আমি আমার আদর্শে মানুষ করেছি। সেখান থেকে আমি শতভাগ নিশ্চিত ঈশানী তোমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ। তাই তোমাকে ওকে বিয়ে করতে হবে। সমাজের চোখে, ধর্ম অনুযায়ী সে অধিকার অর্জন করতে হবে, যে অধিকার দিয়ে তুমি ঈশানীকে সকল কিছু থেকে রক্ষা করতে পারবে। আরহান এবার বিরক্ত চরম পর্যায়ে গেল, কপালে বাঁচ ফেলে চাইল বাবার দিকে। বাবার এমন ছেলে মানুষই তার মোটেও ভালো লাগছে না। সে বিরোধ করলে বলল, বাবা, বিয়েটা কোনো ছেলে খেলা না। আমার আর ঈশানীর বয়সের পার্থক্য দেখেছ? 10 বছর। একটা বাচ্চাকে কীভাবে বিয়ে করতে বলছ? ও কি চায় সেটাও গুরুত্বপূর্ণ জানা। বিয়ে জিনিস সেভাবে কারো ঘাড়ে ফেলে দেওয়া একদমই অনুচিত। জাহিদ চৌধুরী তর্কে গেলেন না, কাট গলায় বললেন, তোমার মা আমার থেকে 12 বছরের ছোট। আমরা কি সংসার করছি না? আমি এত কথা শুনতে চাই না। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, মানা না মানা তোমার ব্যাপার। তবে মনে রেখো, তোমার উত্তরের উপর নির্ভর করছে সব। তোমার উত্তর হ্যাঁ বোধক হলে ঈশানীর নতুন জীবন শুরু হবে এই সমাজে, আর না বোধক হলে ঈশানীকে নিয়ে চলে যাব আমি অন্য কোথাও। নতুন সমাজে, নতুন মানুষের মাঝে, যেখানে ওর উপর কেউ আঙুল তুলতে না পারে। তোমরাও থাকবে না সেখানে। বাকিটা তোমার সিদ্ধান্ত। আরহান এবার বাড়ি অবাক হলেন, কি বলছে তার বাবা? ইনি বিনিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছেন না তো? আরহান আর কিছু বলতে পারল না। ওষুধ কাজে দিয়েছে ভেবে মনে মনে হেসে উঠলেন জাহিদ চৌধুরী। এদিকে আরহান বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে তার এখানে আসাটাই ভুল হয়েছে। তার বাবা এরকম ছেলে মানুষই করবে কে জানতো। জাহিদ চৌধুরী ছেলের মনোভাব সম্পর্কে নিশ্চিত হতে আবার জিজ্ঞেস করলেন, তোমার সিদ্ধান্ত কি? আরহান ব্রুজগুল কুঁচকে ফেলে প্রচণ্ড বিরক্ত হয়ে চড়া হয়ে বলল, তুমি কি আর কোনো উপায় বাকি রেখেছ তোমার কথায় রাজি না হয়ে? জাহিদ চৌধুরী প্রশস্তি হেসে ছেলেকে জড়িয়ে ধরলেন। পরক্ষণে কাজীকে ফোন করলেন। আরহান অবাক হয়ে তাকিয়ে রইল তার বাবার দিকে। এই রাত 11টায় কি এখন তাকে বিয়ে করতে হবে? জাহিদ চৌধুরী হতবিলম্ব হয়ে চেয়ে আছে, বিশ্বাস করার চেষ্টা করছে এই যে তীরের ফলার মতো কথাগুলো আসলে ওনার সহধর্মিণী বলছেন। প্রতিটি কথায় যেন বিমূর্ত হয়ে আছেন। মিনারা বেগম আবার চিল্লিয়ে বলে উঠলেন, আমি কখনোই এ মেয়ে নিজের ছেলের বউ হিসেবে মানব না। জাহিদ চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, এ বিয়েটা হবেই। তুমি চাইলেও হবে, তুমি না চাইলেও হবে, এবং সেটা আজ এবং এই মুহূর্তে। মিনারা বেগম যেন আরও রুষ্ট হলেন। স্বামীর দিকে চাইলেন। রাগান্বিত হয়ে সেভাবে বললেন, না, এ বিয়ে হতে পারে না। এরকম কলঙ্কিত মেয়ে আমার ছেলের বউ হতে পারে না, কিছুতেই না। জাহিদ চৌধুরী আবার খেপে গেলেন। ক্ষেপাট্ট কণ্ঠে বললেন, মুখ সামলে কথা বলো মিনা। কার সম্পর্কে কী বলছ? বলে যাচ্ছ? মিনারা বেগম সেভাবেই জবাব দিলেন, আমি কিচ্ছু বলিনি, ভুলে যাচ্ছ তুমি। আমার ছেলের জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছ। ওরকম মেয়েদের কখনো সংসার হয় না। ঈশানীকে রুমে এনে আয়রা ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। পাওয়ার একটু কমে যাওয়া তার ঘুমের রেশ কেটে যায়। আর শুনতে পায় নিচ থেকে চিল্লাচিল্লির শব্দ। সে রুমে কাউকে দেখতে না পেয়ে নিচে নেমে আসে। এসে শুনতে পায় চাচু আর ছোটো মার কথা। ঈশানের পা জোড়া আপনা আপনি থেমে যায়। আয়রা নিজের রুমে ছিল, সেও নিচে নেমে আসে। অবস্থা বেগতিক দেখতে পেয়ে ঘাবড়ে যায়। ঈশানীকে দেখে আরও বেশি থমকে যায়। তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করে আরহান, সাথে কাজী নিয়ে। এসে ড্রয়িং রুমে সোফায় বসে পড়ে। তারপর বাবার উদ্দেশ্যে বলে, যা করবে তাড়াতাড়ি করো, কালকে কিন্তু আয়রার গায়ে হলুদ। জাহিদ চৌধুরী কিছু বলার আগে মিনারা বেগম বললেন, কিচ্ছু হবে না, হবে না এই বিয়ে। তুমি কাজে বিদেয় করো। এই কলঙ্কিত মেয়েকে আমি নিজের ছেলের বউ হিসেবে কিছুতেই মানব না। সিঁড়ির উপর দাঁড়ানো ঈশানী চোখ খিচে বন্ধ করে নিল। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাকে এখন সারা জীবনে কলঙ্ক বয়ে বেড়াতে হবে? এখানে তার দোষ কোথায়? তবুও সমাজের চোখে সেই দোষী। আরহান সিঁড়ির উপর দাঁড়ানো ঈশানীকে দেখে নিল একবার, তারপর মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলল, তুমি ওকে কলঙ্করই কেন বলছ? কারণ? মিনারা বেগম ছেলের উপর বিরক্ত হলো। তারপরে বলল, তুমি জানো না কেন বলছি?
ওর শরীরে পরপুরুষের ছোঁয়া লেগে আছে। আমার মেয়েকে নিয়ে তুমি কিভাবে সংসার করবে? ওর শরীর নষ্ট, ও নষ্ট। মিনা, মুখ সামলে কথা বলো, দমকে উঠলেন জাহিদ চৌধুরী। আরহান বাবাকে শান্ত হতে বলল। সে দেখছে ব্যাপারটা বলে মায়ের দিকে ফিরল। তারপর আবার শান্ত স্বরে বলল, তাহলে কি এখনও মরে যাওয়া উচিত? মিনারা বেগম কপাল কুঁচকে চাইলেন, ভাবছেন এ ছেলে কি বলতে চাইছেন। তারপর প্রত্যুত্তর করলেন, কলঙ্কিত মেয়েরা সমাজে মৃতই, বেঁচে থেকেও মৃত। তবুও এ মেয়ের কলঙ্ক দূর করার প্রস্তাব দিয়েছিল আমার ভাই, তোমাদের পছন্দ হয়নি। এখন এই কলঙ্ক আমি নিজের সংসারে আনবো না, কিছুতেই না। জাহিদ চৌধুরী আবার ক্ষিপ্ত হলেন। মিনারা বেগমকে কিছু বলতে নিলে আরহান বলে উঠল, সে নিজেকে নিজে কলঙ্কিত করেছে, আর না নিজে যেচে গিয়ে কলঙ্কিত হয়েছে। তোমাদের সমাজের এসব ঠুঁকো নিয়ম নীতিতে তোমরা একটা মেয়ের চরিত্র নিলামে তুলছ। তার ফলাফল কি ভয়ঙ্কর হতে পারে ভাবছ? কত মেয়ে তোমাদের সমাজের এসব কটূক্তি শুনে আত্মহত্যা করে, সে খবর জানো? যেখানে দোষটা আদৌ মেয়েটার না, তবুও তোমাদের পুরুষ আছে সমাজ সেই মেয়েটাকে কথা শোনায়। যেখানে সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রায় সে মেয়েটার পাশে তুমি দাঁড়াতে না পারলেও তার বিপক্ষে যেও না। তোমাদের এই আঙ্গুল সেই কাপুরুষের দিকে তাক করা উচিত, বুঝেছ? অথচ যে মেয়েটার দিকে আঙ্গুল তুললে সেই মেয়েটাকে নিজের মেয়ের মতো মানুষ করেছ। অথচ আজ একটা ছোট্ট ঘটনায় তুমি মেয়েটাকে যা ইচ্ছে বলে যাচ্ছ। তুমি একবারও মেয়েটার মনের কথা ভেবেছ? ও জায়গায় নিজের মেয়ে হলে পারতে এরকম ব্যবহার করতে? আমি সবসময় গর্ববোধ করতাম তোমাকে আমার মা হিসেবে পেয়ে, অথচ আজ আমার মাথা নিচু হচ্ছে। মিনারা বেগম করুণ চোখে ছেলের দিকে চাইলেন। ছেলের কথা তাকে বিধ্বস্ত করছে, এক একটা কথা গিয়ে তার অন্তরে লাগছে। আরহান আবার বলল, আমি বাবার কথা মানিনি। বাবা বলেছিল সমাজের মানুষকে ছেড়ে কথা বলবে না। আমি ভাবিনি সেই সমাজের মানুষের সূচনা আমাদের ঘর থেকেই হবে। তুমি সেসব বস্তা পচা সমাজের মানুষের কাতারে কীভাবে পড়লে মা? তুমি তেমন ছিলে না। আমি কি তবে তোমায় ভুল চিনেছি? আরহানের এক একটি কথা যেন মিনারা বেগমের মা সত্তা কাঁপিয়ে তুলল। ভীষণ কষ্ট পেয়ে ব্যথিত নজরে তাকালো, মুখে কিছু বলতে পারল না, চুপচাপ নিজের রুমে চলে গেল। জাহিদ চৌধুরী ছেলের গায়ে হাত রাখলেন। ছেলের প্রশস্ত কাঁধ চাপে গর্বের সাথে বুক ফুলিয়ে বলল, আমার শিক্ষা বৃথা যায়নি। তারপর আয়রাকে বলল ঈশানীকে নিয়ে নিচে নামতে। ঈশানী নিচে নামলো, চাচুর সামনে দাঁড়িয়ে নত মস্তিষ্কে দাঁড়ালো। নিজের উপরে দন্ত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে বলল, চাচু, আমি এই বিয়ে করতে চাই না। ছোট মা ঠিকই বলেছে, আমার কলঙ্ক। আমি ওনার গায়ে এই সংসারে এই চৌধুরী বাড়িতে মাখাতে চাই না। জাহিদ চৌধুরী ঈশানীর মাথায় হাত রাখলেন। কিছু বলার আগে আরহান কাজীকে বলল, নিন, বিয়ের কাজ শুরু করুন, দ্রুত শেষ করুন, আমার কিন্তু ঘুম পাচ্ছে। শেষের কথা হাই হাই তুলতে তুলতে বলল, যেন ঈশানীর কথা শুনতেই পায়নি। ঈশানী চোখ তুলে চাইল আরহানের দিকে। আরহান ভাবে বসে আছে। জাহিদ চৌধুরী ঈশানীর মাথায় হাত বুলিয়ে বলল, চাচুকে বিশ্বাসে ভরসা করো তো? ঈশানী এ পর্যায়ে ডুকরে উঠল, কোনো রকম বলল, এ দুনিয়ায় একমাত্র তুমি আমার ভরসার জায়গা চাচু। বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি আর ছোট মামাকে নিজের মেয়ের মতো আদর দিয়ে মানুষ করেছ। তোমাদের ছাড়া আর কে আছে আমার? ছোট মা চায় না চাচু, এ বিয়ে এখানেই থামিয়ে দাও, ছোট মা ভীষণ কষ্ট পাবে। হুট করে আরহান এসে ঈশানীর হাত ধরে টানতে লাগলো। ঈশানী অবাক নেত্রে তাকিয়ে রয়। আরহান তাকে সোফায় তার পাশে বসিয়ে দিয়ে কাজীকে ডেকে বলল, বিয়ে পড়ানো শুরু করেন। কাজী সাহেব ঈশানীর দিকে তাকিয়ে বলে, বিয়েটা হয়ে যাক, তারপর সারা রাত কান্নাকাটি করো, আমার ভীষণ ঘুম পেয়েছে। ঈশানী কিংকর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে আছে। জাহিদ চৌধুরী ধমকে বললেন, একটু আগে না বিয়ে করতে চাইছিলে না, বিয়ে না করার জন্য যুক্তি দিচ্ছিলে, আর এখন বিয়ে করার জন্য মেয়েটাকে কথাও বলতে দিচ্ছ না। আয়রা ফিক করে হেসে ফেলল। তারপর দৌড়ে নিজের ঘরে গিয়ে ওর বিয়ের লাল ওড়না এনে ঈশানের মাথায় পরিয়ে দিল। এবার একটু বউ বউ লাগছে। আরহান ঈশানের দিকে চাইল একবার, তারপর বাবার দিকে তাকিয়ে বলল,
বারে, তোমার ইচ্ছে পূরণের জন্যই তো এত রাতে হয়ে কাজে আনলাম, তো এখন বিয়ে না করে প্যাচ প্যাচ কান্না শুনবো? অবশ্য কান্না শোনার জন্য বাকিটা সময় পড়ে আছে, আপাতত বিয়ে করা ইম্পর্ট্যান্ট। আপনি শুরু করুন। ঈশানী তখনও বিস্মিত হয়ে বসে আছে, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। ঈশানী যেন বুঝতেই পারল না তার বিয়ে হচ্ছে। কাজে যখন তাকে কবুল বলতে বলল তখন তার হুঁশ এলো। সে তৎক্ষণাৎ না করে, কিন্তু জাহিদ চৌধুরী যেদের কাছে হার মানতে হয় তাকে। অবশেষে সকল অশান্তির অবসান ঘটিয়ে মধ্যরাত্রে আরহান ঈশানীর বিয়ে হয়। আসলে কি অশান্তির অবসান মিটিয়ে, নাকি নতুন কোনো জটিলতা? উদ্বেগের কারণে হবে এ বিয়ে। দুটি ভিন্ন মানুষ, ভিন্ন চিন্তাধারা, যাদের মনের মিলের আগে ভাগ্যের মিল হয়তো, তারা কি পারবে নিজেদের মনের মিল ঘটাতে? এটা কি নতুন জীবনের সূচনা, নাকি ভবিতব্য তাদের জন্য ভেবে রেখেছে অন্য কিছু? একটি সর্বনাশ, ঘুমট, ক্লান্ত, বিধ্বস্ত রাতের পর সুন্দর একটি নবদিনের সূচনা। আকাশে ঝলমলে রোদ উঠেছে, সূর্যের নরম আলো এসে ছুঁয়ে দিচ্ছে আরহানের মুখশ্রী, যে আলোতে তার ঘুম ভেঙে যায় না, বরং কারো কর্কশ কণ্ঠে অবিরাম ডেকে চলায় তার ঘুম ভেঙে যায়। নাক মুখ কুচকে উঠে রুমের মধ্যে পিটপিট করে চোখ খুলে দেখতে পায় তার সামনে অলিভিয়া দাঁড়ানো। মেয়েটার ফর্সা মুখশ্রী রক্তবর্ণ ধারণ করছে। আরহান কিছুটা আন্দাজ করতে পারল কি হতে চলেছে এখন, তবুও ভাবলেহীনভাবে হাই তুলতে তুলতে বলল, কি সমস্যা? সকাল সকাল ঘুম ভাঙিয়ে কি নাটক শুরু করেছিস? অলিভিয়া চোখ লাল হয়ে আছে। সকালে উঠে যখনই শুনেছে আরহান ঈশানীর বিয়ের কথা, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সে বিশ্বাসই করেনি কারো কথা। দৌড়ে চলে এসেছে আরহানের কাছে। অলিভিয়া আরহানের দিকে চাইল। ঘুম থেকে ওঠা দরুন মুখটা একটু ফোলা ফোলা লাগছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসেছে কিছুটা। কি অমায়িক সুন্দর লাগছে। অলিভিয়া ডোক গিলল, তারপর কান্নারত অথচ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুই সত্যি বিয়ে করেছিস? আরহান নিরুদ্বেগ হয়ে বলল, তো বিয়ে কি কেউ মিথ্যে মিথ্যে করে? পাল্টা তেরা প্রশ্ন অলিভিয়া আবার নিজের বেগ হারিয়ে বসলো। এক প্রকার চিল্লিয়ে বলে উঠল, তুই কি জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? তারপরে কিভাবে পারলি? আরহান প্রত্যুত্তর করল, তুই কি জানতি না আমি তোকে ভালোবাসি না? শুধু বন্ধুর চোখে দেখি, বন্ধুর থেকে বেশি না। অলিভিয়া পাগলপ্রায় হয়ে বলতে লাগলো, কেন বাসিস না? আমি যে তোকে ভালোবাসি। কিভাবে দেখব অন্য মেয়ের সাথে তোকে? তুই এক কাজ কর, তুই ঈশানীকে ডিভোর্স দিয়ে দে। আরহান আঙ্কেলের কথায় বিয়ে করেছিস, ওকে তো তুই ভালোবাসিস না। আমি জানি তুই ওকে দয়া করে বিয়ে করেছিস। তাহলে আমাকে বিয়ে করে নে, ওকে ছেড়ে দে। আমি সব ব্যবস্থা করে দেব, ওর সব দায়িত্ব আমি নেব। তুই শুধু আমার আরহান, ছেড়ে দে ওকে প্লিজ। আরহানের শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো অলিভিয়ার দিকে। সে চাহনির মানে উদ্ঘাটন করতে ব্যর্থ হলো অলিভিয়া। আরহান অলিভিয়ার উদ্দেশ্যে বলল, একে মেয়ে মানুষ, দুই বন্ধু, একমাত্র এই কারণে তোকে কিছু বলছি না। না হলে যে মুখ দিয়ে এসব বলছিস সেই মুখ ভেঙে গুঁড়িয়ে দিতাম। আজ প্রথমবার ও শেষবার সুন্দর করে বুঝিয়ে বলছি, আমি বিবাহিত। আমার এই বিবাহিত জীবনে তোর মেনে নিতে কষ্ট হলে দূরে দূরে থাকবি। এখন যেতে পারিস। বিবাহিত পুরুষের রুমে ভাবে হুটহাট আসতে হয় না। অলিভিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা আটকে দেয়। অলিভিয়াকে তার মাঝে মাঝে সাইকো মনে হয়। অলিভিয়ার রাগে জিদে তখন নিজের বাসায় চলে যায়। আজ আয়রার গায়ে হলুদ। গতকালের কলুষিত রাতকে ভুলিয়ে দিতে হয়তোবা এত আয়োজন। জাহিদ চৌধুরী সকালে উঠেই জানিয়ে দিয়েছে আয়রা ইয়াসিনের সাথে আরহা ঈশানীর বিয়েটাও হবে। একসাথে দুটো বিয়ে শুনে যেন সকলের দ্বিগুণ তোড়জোড় আনন্দ শুরু করেছে। ঈশানীর এখন নিজেকে কলের পুতুল মনে হয়। যে যেভাবে চাচ্ছে সে নিচে যাচ্ছে। নিজের উপরই হাসি পেল তার। ঈশানীকে মন থেকে এখনও পুরোপুরি মেনে নিতে না পারলেও মিনারা বেগম সেটা প্রকাশ করল না। মেয়ের বিয়ের আয়োজনে মা কি হাত গুটিয়ে বসে থাকতে পারে? পারে না, সেও পারেনি। একমাত্র মেয়ের বিয়েতে সে কোনো কমতি চায় না। ছেলে ও স্বামীর সাথে যদিও এখনও তার দূরত্ব মেটেনি, তবুও সকলের সামনে যত সম্ভব সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। কিন্তু এই যে কথায় আছে, মানুষের মুখ রশি দিয়ে আটকানো যায় না। যেমন এই তো একটু আগে একজন মহিলা কথায় কথায় মুখ বেঁকিয়ে দুঃখ প্রকাশ করলেন। তোমার ছেলের সাথে খারাপ হয়েছে। আমার সোনার টুকরো ছেলের কপালে নাকি শেষে এমন মেয়ে পড়ল। ছি মিনারা,
বেশি কথাই বাড়ালেন না, প্রত্যুত্তর করল, আল্লাহ তাআলা লিখে রেখেছিল, আর কি করার। তারপরে উঠে চলে গেলেন। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যার আগে আগে। চারিদিকে ঝুলছে হলুদ, সবুজ আর গোলাপি কাপড়ের পর্দা। হাওয়ায় দুলে তারা যেন নিজেরাও নেচে উঠছে। গাছে গাছে জ্বলছে ফেরারি লাইট, আর মাঝখানে মঞ্চটা ফুলে ফুলে সেজে উঠেছে। গোলাপ, রজনীগন্ধা আর কৃত্রিম আলোয় ঝলমল করছে কনের নাম লেখার কাঠের কাটআউট। তার একই পাশে একই রকম সাজা আরেকটি মঞ্চ সাজানো হয়েছে। যেহেতু ঈশানী ও আরহানের বিয়ে একই বাড়িতে হচ্ছে, তাই তাদের গায়ে হলুদে বিয়ে একই সাথে হচ্ছে। চৌধুরী বাড়ির বিস্তৃত বাগান জুড়ে যেন খুশির ঝলকানি বয়ে যাচ্ছে। আয়রা ও ঈশানী দুজনকেই হলুদ শাড়ি পরিয়ে রেডি করেছে পার্লারের মহিলারা। প্রথমবারের মতো শাড়ি পরায় সেটা সামলাতে মারাত্মক হিমশিম খাচ্ছে ঈশানী। শুধু মনে হচ্ছে এখনই খুলে যাবে আর ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তবুও খুব সাবধানে দুহাত শাড়ি একটু উঁচু করে আয়রার পিছু নিয়েছে। উদ্দেশ্য বাগানে যাওয়া। তার হঠাৎ হয়ে যাওয়া বিয়ের গায়ে হলুদ আজ। আরহান অত্যাধিক মাত্রায় বিরক্ত। এরকম ঘটা করে গায়ে হলুদ বিয়ে কোনোটাই তার পছন্দ হচ্ছে না। বিয়ে তো হয়ে গেছে, এখন এগুলোর কি দরকার। কিন্তু জাহিদ চৌধুরী কারো কথা শোনেননি, নিজের মর্জি চালিয়ে গেছে। ছোট বোনের বিয়েতে তার বিয়ে হচ্ছে, ব্যাপারটা তার কাছে খুবই এম্বারেস। কিন্তু কিছু করার নেই। বাবা যেদের কাছে পরাজিত সে। বিরক্তি ভাব নিয়ে সাদা পাঞ্জাবি পরল, চুল আঁচড়ে বেরিয়ে পড়ল। আয়রা ও ঈশানীকে তাদের জায়গায় বসানো হয়েছে। আয়রা একটার পর একটা পোজ দিয়ে যাচ্ছে। ফটোগ্রাফার ছবি তুলছে। ঈশানী রোবটের মতো বসে আছে। দু একটা ছবি তুলেছে আয়রার ধমকানিতে। জাহিদ চৌধুরী, মিনারা বেগম সকলেই বাগানে উপস্থিত। আরহান আসলে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করবে। জাহিদ চৌধুরী ছেলের এরকম বেলাগাম থাকায় ভীষণ বিরক্ত হলো। ছেলের রুমের উদ্দেশ্যে পা বাড়ালে আরহানকে দেখতে পেল। আরহান বাবা মার সামনে আসলে জাহিদ চৌধুরী ঝাড়ি দিয়ে বলে, সময় কি আর নেই তোমার? আরহান প্রত্যুত্তর করল না। মিনারা বেগম সকলকে তাড়া দিলেন। আরহানকে ঈশানীর পাশে বসানো হলো। আরহান আর ঈশানীর মাঝে ইঞ্চি কয়েক দূরত্ব। আরহানের শরীরের ল্যাভেন্ডার পারফিউম গ্রানে অনায়াসে ঈশানী পাচ্ছে। তার শরীর কেমন যেন এক শিহরণ বয়ে গেল। শক্ত হয়ে বসে রইল সে। সবার প্রথম মেয়েকে গায়ে হলুদ লাগালেন মিনারা বেগম। পরপরে ঈশানী এবং আরহানকে দিয়ে সরে এলেন। একে একে সকলে ওদের গায়ে হলুদ মাখিয়ে নিজেরাই হলুদ খেলা মেতে উঠল। আরহানের শরীর চুলকাচ্ছে। এসব হলুদ লাগিয়ে তার এক্ষুনি গোসল করার প্রয়োজন, না হলে থাকতে পারবে না। সে উঠে দাঁড়ালো। রুমের উদ্দেশ্যে পা বাড়াতে পাঞ্জাবের পিছু টান অনুভব করলো। পিছু ফিরে দেখতে পায় ঈশানী পিঠের নিচে একটু অংশ খামচে ধরেছে। আরহান সেভাবেই বলল, কি হয়েছে? ঈশানী ভীষণ হাঁসফাঁস করলো, এদিক ওদিক চাইলো। তারপর আবার আরহানের দিকে তাকিয়ে মাথা নিচু করে কণ্ঠ নামিয়ে বলল, আর অপুকে ডেকে দেবেন? আরহান ঈশানীকে পর্যবেক্ষণ করলো। মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কিছু একটা নিয়ে নার্ভাস লাগছে। আরহান চারপাশে চোখ ঘুরিয়ে ফের শুধালো, আর তো মনে হয় রুমে চলে গেছে। কোনো সমস্যা? ঈশানী এই পর্যায়ে আরও ভীত হলো। বুকটা কেমন দুরু দুরু করছে। লজ্জায় মাথা নুইয়ে ফেললো। সেভাবে মিনমিন স্বরে বলল, আসলে আমিও রুমে যাব, কিন্তু আমার শাড়ি খুলে গেছে মনে হয়। কাউকে একটু ডেকে দিন না। আরহান নিজে কিছুটা অপ্রস্তুত হলো। আশেপাশে তাকিয়ে দেখলো পরিচিত কেউ আছে কিনা। বাড়ির কেউ এদিকে নেই। আর বাকি যারা আছে সকলে হলুদ খেলায় ব্যস্ত। আরহান ঈশানীকে বলল, দাঁড়িয়ে পড়ো। ঈশানী বেবাচেকা খেয়ে যায়। চোখ মুখে প্রশ্ন নিয়ে তাকায়। বোঝার চেষ্টা করছে আরহান কি বলছে। তখনই আরহান নিজের হাতে বাড়িয়ে দিয়ে আবার বলে, দাঁড়িয়ে পড়ো। আমি দিয়ে আসছি। আশেপাশে তেমন কেউ নেই। ঈশানী তাকিয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। তার ঘরে যাওয়া ভীষণ জরুরি। এভাবে কতক্ষণই বা বসে থাকা যায়। আরহান তখনও হাত বাড়িয়ে আছে। ঈশানীর কোনো হেলদোল নেই দেখে সে হাত নামিয়ে নেয়। তারপর কিছু না বলে হাঁটা শুরু করে। ঈশানীর যেন তদ্বিত ফিরল। সে দ্রুত উঠে দাঁড়িয়ে কোনো রকম শাড়ি হাতে নিয়ে আরহানের পিছনে ছুটে শাড়ির সাথে আটকে পড়ে যেতে নেয়। পড়ে যাওয়া থেকে বাঁচাতে হাতের সামনে যা পেয়েছিল সেটাই আঁকড়ে ধরে না দেখে, কিন্তু শেষ রক্ষা হয় না।
দপাস শব্দ করে পড়ে যায় ঈশানী। মুখ থেকে বের হয় ব্যথাতুর শব্দ। এদিকে আরহান হঠাৎ নিজের পাঞ্জাবিতে টান অনুভব করে কিছু বুঝে ওঠার তার পিঠের উপর ভারী কিছু আছড়ে পড়ে। হঠাৎ করে হয়ে যাওয়া তাল সামলাতে না পেরে আরহানও পড়ে যায় মুখ থুবড়ে। আর আরহানের পিঠের উপর পড়ে থাকে ঈশানী। বাগান থেকে কিছুটা দূরে চলে আসায় এদিকটায় তেমন মানুষ ছিল না। দু একজন পথচারী দেখে এগিয়ে আসলো। ঈশানী আরহানকে টেনে তুলল। ঈশানী মাটিতেই বসে রয়। আরহান রাগান্বিত চোখে ঈশানীর দিকে তাকায়। চোখ লাল হয়ে আছে তার। কিন্তু ঈশানীর কন্দ্ররত মুখ থেকে আর কিছু বলল না। এগিয়ে যে ঈশানীর দিকে সে পা ধরে কেঁদে যাচ্ছে। হাত চড়িয়ে পা দেখতে চায় আরহান। ঈশানী বাধা দিতে চাইলে আরহানের লাল চোখ চেয়ে সাহস হয় না, চুপসে যায়। আরহান দেখে ঈশানের কানে আঙুলের নখ উঠে এসেছে। বোধহয় কোনো ইটের সাথে লেগেছে। কপালে আঙুল ঘষে ঈশানী রাগান্বিত কণ্ঠ বলে, এভাবে দৌড়ে আসার কোনো দরকার ছিল? কি অবস্থা হয়েছে দেখেছ? ঈশানী ফুঁফিয়ে কাঁদছে, কিছু বলছে না। আরহান স্থির নেত্রে চাইল, তারপর আবার গম্ভীর কণ্ঠে বলল, হাঁটতে পারবে? ঈশানী কোন রকম মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালে আরহান নিজের হাত বাড়িয়ে দেয়। ঈশানী টেনে উঠাতে নিলে সে ব্যথায় চোখ খিঁচিয়ে নেয়। মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসে। পরপরই ঈশানী অনুভব করে তার প্রলাপ শরীর শূন্যে ভাসছে। সে ভয়ে আরহানের বুকের কাছে পাঞ্জাবির অংশ খামচে ধরে চোখ বন্ধ করে। চোখ আস্তে করে খুললে চোখের সামনে আরহানের মুখশ্রী দেখতে পায়। বুঝতে পারে লোকটা তাকে কোলে তুলে নিয়েছে। লজ্জায় যেন মুচড়ে গেল মেয়েটা। হৃৎপিণ্ডের গতিবেগ বাড়ল। হাত নাড়িয়ে ছটফটিয়ে বলে উঠল, কি করছেন? নামিয়ে দিন। আমি হেঁটে যেতে পারবো। বাড়ি ভর্তি মানুষ, কেউ দেখলে খারাপ মন্তব্য করবে। প্লিজ নামিয়ে দিন। আরহান স্থির দৃষ্টি নিপাত করলো ঈশানীর দিকে। তারপর ভাবলেহীন গম্ভীর কণ্ঠে বলে, হেঁটে যেতে পারলে আর কোলে নিতে হতো না। আর বাড়ি ভর্তি মানুষ জানে তুমি আমার বিয়ে করা বউ। ঈশানীর হৃৎপিণ্ডটা যেন মুহূর্তেই ধক করে উঠল। বউ, ছোট্ট একটা শব্দ, অথচ কি যেন এক অদ্ভুত শক্তি এই শব্দটার। ঈশানীরা কিছু বলতে পারল না, শুধু নিজের মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। আরহান এমনভাবে যাচ্ছে যেন আশেপাশে কেউ নেই। এটা তার রোজকার কাজ। সে তার মতো সিঁড়ি ডিঙিয়ে সোজা নিজের ঘরে চলে গেল। ঈশানীকে বিছানায় বসিয়ে দিল। আলমারির ক্লোজেট খুলে সেখান থেকে ফার্স্ট এড বক্স বের করে এনে ঈশানীর পায়ের কাছে বসলো। ঈশানীর পায়ে হাত দিতে দিতে নিলেই ঈশানী পা সরিয়ে নেয়। ইতস্ত করে বলে, কি করছেন? আপনি আমার বড়, পায়ে হাত দিবেন না। আরহান কপাল কুঁচকে তাকায় ঈশানীর পানে। চোখে মুখে বিরক্ত ভাব নিয়ে বলে, পায়ে হাত না দিয়ে ট্রিটমেন্ট করবো কিভাবে? আজব, এখন তুমি আমার পেশেন্ট, তো এসব ফালতু কথা বাদ দিয়ে পাটা দাও। আরহান এক প্রকার জোর করে ঈশানীর পা এনে তার উরুতে রাখল। ঈশানী নিজের চিবুক এনে ঠেকালো নিজের গলার কাছে। আরহান ঈশানীর ক্ষতস্থানে রক্ত মুছে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিতে নিলে ক্ষতস্থান জ্বলে ওঠে। সে ব্যথায় চোখ খিঁচিয়ে বন্ধ করে নিয়ে এক হাতে আঁকড়ে ধরে বিছানার চাদর, অন্য হাতে খামচে ধরে আরহানের প্রশস্ত কাঁধ। আরহান কিছু বলে না, নিজের কাজ শেষে ব্যান্ডেজ করে দেয়। তারপর ঈশানীকে আবার কোলে তুলে নেয়। উদ্দেশ্য তাকে নিজের ঘরে রেখে আসা। এদিকে ঈশানী লজ্জায় আবারও হাঁসফাঁস করতে থাকে। বুকের ভেতর যেন কেউ হাতুড়ে পেটা করছে। দিনটা শুক্রবার, একটি রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন। দিনটিকে আরও বেশি সুন্দর, স্নিগ্ধ, কাল্পনিক লাগছে আয়রার কাছে। লাগবেই না বা কেন? আজ তার প্রণয়ের পূর্ণতার দিন। তার অনুরাগ, কামনা, হৃদয় অনুভূতি ও আকাঙ্ক্ষা পূর্ণর দিন। তার কল্পলোকের কল্পপুরুষকে সে নিজের করে পাবে। তার হৃদয়ে একটি শীতল স্রোত বয়ে যায়। এই পথটা মোটেও সহজ ছিল না। নিজের ভার্সিটির লেকচারারকে পটানো কি চারটেখানি কথা? মুচকি মুচকি হেসে এসবই ভাবছিল আয়রা। তখনই মিনারা বেগম প্রবেশ করলেন। হাতে তার খাবারের প্লেট, প্লেটে সাজানো অল্প কিছু খিচুড়ি আর 2-3 পিস গরুর মাংস। তিনি এসে মেয়ের পাশে বসলেন। খিচুড়ির সাথে গরুর মাংসের ঝোল মাখাতে মাখাতে বললেন, নে হা কর। কবে আবার তোকে নিজের হাতে খাওয়ানোর সুযোগ হয় কে জানে। তুই তো আমার হাতে ছাড়া খেতেই চাস না।
ও বাড়িতে গিয়ে একদম অনিয়ম করবি না, নিজের যত্ন নিবি, শ্বশুর শাশুড়ি বড়োর কথা শুনবি। আয়রার চোখে পানি চলে এলো। মিনারা বেগম নিজেও কেঁদে দিলেন এ পর্যায়ে। তবু মেয়েকে মিছিমিছি রাগ দেখিয়ে বলল, খাবার প্লেটে বসে কাঁদতে নেই, বলছি না আগে। কাঁদছিস কেন পাগল মেয়ে? আয়রা এবার মাকে জড়িয়ে ধরল, কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, মা আমি বিয়ে করব না, তুমি ওদের না করে দাও। তোমাকে ছাড়া, বাবাকে ছাড়া, ভাইয়াকে ছাড়া, ঈশানীকে ছাড়া কি করে থাকবো আমি? একটুও পারবো না মা, আমি করব না বিয়ে। মিনারা বেগম হাসলেন মেয়ের পাগলামিতে, কপালে চুমু খেয়ে বললেন, শোনো পাগল মেয়ের কথা, প্রতিটি মেয়েকেই অন্যের ঘরে যেতে হবে। নিজ ঘর পরিবার ছেড়ে অন্য ঘর পরিবারকে আপন করে নিতে হয়, এটাই নিয়ম। সেখানে তোর জন্য অনেক সুখ অপেক্ষা করে আছে মা। ইয়াসিন তোকে ভীষণ ভালোবাসে, ও তোকে ভালো রাখবে আমার বিশ্বাস। তখন আর আমাদের মনেই পড়বে না। আর একটু লজ্জা পেল। পরক্ষণে কল্পপুরুষের কথা মনে করে হৃদয়ে শান্তি অনুভব করলো। আবার পরিবারের কথা মনে করে মনে বিষাদ ছেয়ে যায়। এক অন্যরকম অনুভূতির সাথে পরিচয় হলো আয়রা, যেখানে আছে পূর্ণতা, সুখ ও ফেলে আসা অতীতের স্মৃতি, বিষাদ। জুমার পরপরই বরপক্ষ রওনা দিয়েছে, কিন্তু ঢাকা শহরের অসহ্য জ্যামে উত্তরা থেকে ধানমন্ডি আসতে সময় নিয়েছে 3.5 ঘন্টা। চৌধুরী বাড়িতে সামনে বরের গাড়ি থামতে চারিদিকে ছড়িয়ে পড়লো, বর এসেছে, বর এসেছে। আয়রা খামচে ধরলো ঈশানীর হাত, তার বুক দূর দূর করছে, শরীর কাঁপছে, কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। ঈশানী চাইলো আয়রার দিকে। মেয়েটার মুখে একটা লাজুক তৃপ্তির হাসি, অথচ চোখ জুড়ে যেন কত ভয়, বিব্রত বোধ, লজ্জা মাখা। ঈশানী ভাবলো, ভালোবাসার মানুষকে বিয়ে করার অনুভূতি বোধ হয় এরকমই। ঈশানী উদাস চোখে চাইল জানালা ভেদ করে সে আকাশ পানে। সাদা মেঘগুলো কালো বর্ণে রূপান্তর হয়েছে, থেকে থেকে বাতাস ছাড়ছে, হয়তো রাতে বৃষ্টি হবে। কিছুক্ষণ পর কাজী সহ রুমে প্রবেশ করে জাহিদ চৌধুরী, মিনারা বেগম, আরও কিছুজন। মিনারা বেগম এসে বসলেন মেয়ের পাশে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাত নেয় নিজের হাতের মুঠোয়। আয়রার প্রচণ্ড কান্না পায়। এরপর কাজে আয়রার স্বাক্ষর নিতে কাবিননামা এগিয়ে দেয়। আয়রা কাপা হাতে কলম নেয়, কিছুক্ষণ সময় নিয়ে কাপা কাপা হাতেই সাইন করে। এরপর ধর্মীয় নিয়ম অনুসারে কাজী কবুল বলতে বলে। আয়রা এবার ডুকরে কেঁদে ওঠে। মিনারা বেগম মেয়েকে জড়িয়ে নেয়। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। কিছুটা শান্ত হলে আয়রা ক্ষীণ কণ্ঠ বলে, কবুল। সকলকে একত্রে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কাজী আবার যায় ছেলের কাছে। ইয়াসিনকে সাইন করতে দিলে সে সঙ্গে সঙ্গে সাইন করে দেয় এবং তখনই কবুলও বলে ফেলে। এক দফা হাসির রোল পড়ে যায় চারিদিকে। ইয়াসিন মোটেও বিব্রত হলো না, বরং বিয়ের এত নিয়ম কারণে বিরক্ত হলো। এখনও সে তার প্রাণায়াসীকে দেখেনি, তার অস্থির লাগছে। এত সময় নিয়মে তার ধৈর্য আর কুলোচ্ছে না যেন। আয়রা ইয়াসিনের বিয়ে পড়ানো হলে কাজী আবার যায় ঈশানীর কাছে। আরহান ঈশানীর রেজিস্ট্রি বিয়ে সেদিন রাতে হয়েছিল। যদিও ঈশানীর 18 বছর না হওয়া নিয়ে কাজী দেনামনা করছিল, কিন্তু কিছু টাকা দেওয়ায় সে সেটাও করে দেয়। আর শুধু ধর্মীয় মতে কবুল পড়ানো হবে। জাহিদ চৌধুরী গিয়ে দাঁড়ালো ঈশানীর পাশে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু বলতে নিলে মিনারা বেগম আসে, এসে ঈশানীর পাশে বসে, মেয়েটাকে আগলে নেয়। ঈশানী ছোট মাকে দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে। জাহিদ চৌধুরী খুশি হয়, সে জানতো তার মিনা কখনোই মুখ ফুরিয়ে থাকতে পারবে না। স্ত্রীর প্রতি তার ভালোবাসার সম্মান আরও বেড়ে যায়। মিনারা বেগম ঈশানীর চোখের পানি মুছে দিলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, আমি এখানে এখন তো ছোট মা হয়ে এসেছি, নিজের মেয়ের বিয়েতে মেয়েকে আগলে নিতে। তবে আরহানের মা হিসেবে আমি এখনও তোকে নিজের ছেলের বউ বলে মানিনি। কখনো মানতে পারবো কি না জানি না, তবে ছোট মাকে তুই সবসময় পাশে পাবি। ঈশানী জড়িয়ে ধরল মিনারা বেগমকে, তারপর কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার ছোট মা হয়েই থেকো। তুমি যখন এভাবে আমাকে জড়িয়ে ধরো, আমি তোমার মাঝেই আমার মাকে খুঁজে পাই। অন্য কিছু লাগবে না আমার, তুমি আমাকে আগের মতো ভালোবেসো শুধু। জাহিদ চৌধুরী মিনারা বেগমের কাঁধে হাত রাখলেন, তারপর বললেন, কাজী বসে আছে তো। মিনারা বেগম নিজেও চোখ মুছলেন। ঈশানীকে কবুল বলার জন্য বললে ঈশানী কিছুটা সময় নিয়ে কবুল বলে। সকলে একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে ওঠে।
কাজে উঠে এবার আরহানের কাছে যায়। আরহানও বেশি সময় নেয় না, কবুল বলে সম্পূর্ণ করে নিজের বিয়ে আবদ্ধ হয়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে জড়িয়ে যায় সারা জীবনের জন্য। ভালোবাসার মানুষকে বিয়ে করা যতটা আনন্দের, সুখের, তৃপ্তির, অথচ বিদায় জিনিসটা ততটাই বেদনাদায়ক। জাহিদ চৌধুরী ইয়াসিনের হাত ধরে বাড়ি কণ্ঠে বলে, আমার কলেজের টুকরো তোমাকে দিচ্ছি বাবা, আমার রাজকন্যা, আগলে রেখো, যত্নে রেখো। তোমার কাছে আমার কোনো চাওয়া নেই, আমার মেয়ের সুখ ছাড়া। ইয়াসিন শ্বশুরের হাত নিজের মুঠোয় নিল, এবার আস্থা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার রাজকন্যা আমার রাজ্যে রানী হয়ে থাকবে, অভিযোগ করার সুযোগ পাবেন না ইনশাল্লাহ। আয়রা কেঁদে যাচ্ছে, একবার মাকে জড়িয়ে ধরে কাঁদছে, ঈশানীকে জড়িয়ে ধরেও কাঁদছে। ঈশানী নিজেও বউ সাজে আয়রাকে জড়িয়ে ধরে কাঁদছে, তার খুব কষ্ট হচ্ছে। জাহিদ চৌধুরীকে দেখে বুকে হামলে পড়ে আয়রা, বাবার পাঞ্জাবি ধরে কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো বলে সে যাবে না। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বরের কাছে নিয়ে যেতে লাগে। আয়রা দূর থেকে দাঁড়ানো আরহানকে দেখতে পেয়ে বাবার হাত ছাড়িয়ে ছুটে যায় ভাইয়ের কাছে, ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরহানের চোখেও পানি, আটকে রাখতে পারছিল না বলে দূরে ছিল। তার ছোট্ট পাগলি বোনটা কত বড় হয়ে গেছে, আজ তার বিয়ে। চলে যাচ্ছে অন্যের ঘরে। আয়রা ভাইকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আরহান বোনের মাথায় হাত বুলিয়ে দেয়, হাত উঁচু করে পাঞ্জাবের হাতে অংশ দিয়ে চোখ মুছে। তারপর আয়রাকে সোজা নিয়ে যায় বরের সামনে। আয়রার হাত ইয়াসিনের হাতে দিয়ে বলে, এবারে সবচেয়ে দামি সম্পদ তোমায় দিচ্ছি, অবহেলা করো না কখনো। ও ছেলে মানুষের পাগলামি মানিয়ে নিও, আমার বোন আমার কাছে ছোট্ট পুতুলের মতো। আমার পুতুলের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে, দুঃখের বাতাসও যেন না লাগে। ইয়াসিন হেসে ফেলল, আশ্বস্ত করে বলল, এরকম কখনোই হবে না ভাই, আপনার বোনের প্রাণে আমার প্রাণ বাঁধা, ওকে কষ্ট দেওয়া মানে নিজেকে কষ্ট দেওয়া। কেউ কি নিজেকে কষ্ট দেয় বলেন? আরহান ইয়াসিনের পিঠে চাপড় মারল। বরপক্ষ আয়রাকে নিয়ে বেরিয়ে পড়ল। আয়রা চলল নিজের চিরচেনা অপরিচিত সেই ঘর, সেই ঘরের মানুষ, সেই ঘরের ঘ্রাণ, মায়ের হাতের রান্না, বাবার আহ্লাদ, ভাইয়ের শাসন, ওই শ্রেণীর ভালোবাসা রেখে নিজের প্রণয় পুরুষের হাত ধরে নতুন জগৎ সাজাতে। ইয়াসিনদের বাড়িতে পৌঁছে সকল নিয়ম নীতি ও রীতিনীতি মানতে মানতে বেশ রাত হয়েছে। ঘড়ির কাঁটা এখন 11টায়। আয়রাকে সব ইয়াসিনের ঘরে রেখে গেছে কিছু মেয়ে, সম্পর্কে কয়েকজন তার যা হয়, কয়েকজন ননদ বোধ হয়। কানে কানে বলে গেছে অনেক অসভ্য কথা। আয়রা লজ্জায় মাথা নিচু করে ফেলে। তারা হেসে চলে যায়। রুম নিস্তব্ধ হলে সে চোখ তুলে চায়। আজ প্রথমবার সে ইয়াসিনের রুমে এসেছে। রুমটা ছিমছাম সুন্দর, রুমের সাথে লাগানো ব্যালকনি বেশি পছন্দ হয়েছে। নীরব চোখে পর্যবেক্ষণ করছিল তার আর ইয়াসিনের কক্ষ। হ্যাঁ, তাদের নিজেদের কক্ষ। নিজস্ব মানুষের সাথে এক ঘরে স্বপ্ন বলছে সে। তখনই দরজা ঠেলে প্রবেশ করে ইয়াসিন। আয়রা দ্রুত ঘুমটা নামিয়ে নেয়। ইয়াসিন এসে ঠায় দাঁড়িয়ে রয়, কোনো কথা বলে না, এগিয়েও আসে না। 5 মিনিট ধরে রুমে কোনো সাড়া শব্দ না পেয়ে আয়রা কৌতূহলে ঘুমটা তোলে। সঙ্গে সঙ্গে শরীরে শীতল স্রোত বয়ে যায়। একজোড়া তৃষ্ণাক্ত চোখ ঈগল পাখির ন্যায় ছেয়ে যেন কত বছরের তৃষ্ণা মেটাচ্ছে। আয়রা চুটকে দিলে তার চেতনা আসে, এগিয়ে যায় আয়রার দিকে। আয়রার পাশে বসে বলে, আজ আমার রূপ প্রকৃত পূর্ণতা পেল। আমার হৃদয় শীতলকারে আমার কক্ষে, আমার বিছানায় বসে আছে। আমার জীবনের কিছুই চাওয়ার নেই। আমার সকল চাওয়া তোমাকে পাওয়ার সাথে সাথে পূর্ণতা পেয়েছে। আয়রা তৃপ্তির হাসি হাসল। মন কুটিরে যেন এক ফসলা বৃষ্টি হয়ে গেল। শীতলতা অনুভব করলো, মুখে কিছু বলতে পারল না, শুধু চেয়ে রইল সে কালো মণিজোড়ার মাথায়। এখানে সকল রহস্য, এই চোখের রহস্য ভেদ করতে অক্ষম সে। ইয়াসিন আয়রার হাত ধরে বলল, পোশাক পাল্টে অজু করে আসো যান, দুজন আল্লাহর অনুগত্য পালন করে এ রাতে আমাদের নতুন জীবন শুরু করব। আয়রা মাথা ঝাঁকিয়ে নেমে যায়। সুটকেস থেকে একটি সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে যায়। ফুলে সজ্জিত বিছানায় বসে আছে ঈশানী, মাথায় তার এক হাত ঘোমটা। দুজন মহিলা তাকে এ ঘরে দিয়ে গেছে প্রায় ঘণ্টাখানেক হয়। যাওয়ার আগে অদ্ভুত সব কথা বলে যায়। ভয় ঢুকিয়ে গেছে ঈশানীর মনে, দুরু দুরু বুকে সে অপেক্ষা করছে।
আরহানের মহিলা দুজন বলছে স্বামী আসার সাথে সাথে এখান থেকে যেন না ওঠে। সেও বাধ্য মেয়ের মতো কথা শুনছে। বসে বসে অপেক্ষা করতে করতে ফিরে গেল সে গতকাল সন্ধ্যায়, যখন পায়ে ব্যথা পেয়ে আরহান তাকে নিজের রুমে নিয়ে আসে। ঈশানের পায়ে ব্যান্ডেজ করার সময় ঈশানী জিজ্ঞেস করেছিল আরহানকে, কেন জড়ালেন আমার কলঙ্কিত জীবনের সাথে আপনাকে? আরহানের হাত থেমে যায় এক মুহূর্তে, পরপরই আবার নিজের কাজে ব্যস্ত হয়ে বলে নিজেকে কলঙ্কিত করতে। ঈশানী এবার বাঁকা হাসলো, তারপর তেসরাভাবে জবাব দিল, দয়া করে বিয়ে করছেন আমায়, তাই না? আমি সারা জীবন দয়ার পাত্র হয়ে থেকে গেলাম। ছোট থেকে চাচ্ছু আর এখন আপনার। আমার জীবন শেষ কথাটা নিজেকে উপহাস করে বলে। আরহান ক্ষতে ব্যান্ডেজ করে তাকায় ঈশানীর দিকে। ঈশানীর চোখে চোখ রেখে বলে, এই চৌধুরী বাড়িতে যতটা অধিকার আমার আয়রার আছে, ঠিক ততটা অধিকার তোমারও আছে। আর বাবা মা তোমাকে কতটা ভালোবাসে সেটা নিয়ে কি তোমার সন্দেহ আছে? ঈশানী মাথা ডানে বামে নাড়িয়ে না বোঝায়। আরহান আবার বলে, তাহলে নিজেকে তাদের কাছে দয়ার পাত্রী বানিয়ে তুমি তাদের ভালোবাসা ছোট করছ। আর রইল আমার কথা, আমার কাছে তুমি আমার দায়িত্ব। অন্যান্য 5টা স্বাভাবিক সম্পর্কের মতো আমাদের সম্পর্ক স্বাভাবিক না আমি জানি। আমি তোমাকে নিয়ে স্ত্রীর মতো কিছু অনুভব করি না ঠিকই, তবে এতটুকু বলতে পারি, এই আরহান মীর চৌধুরী কখনো দায়িত্বের অবহেলা করে না। আমাদের সম্পর্কের এখন শুধুমাত্র সময়ের প্রয়োজন, আশা করি তুমি সেটা দিবে। আর তুমি নিজেও এখনও বাচ্চা, বিয়ে হয়েছে বলে সংসার নিয়ে থাকবে সেটা না, নিজের মতো পড়াশোনা, নিজের ইচ্ছে মতো সব করতে পারো, সমস্যা নেই। তবে হ্যাঁ, নিজেকে সবার আগে নিজের সম্মান করতে হয়। বারবার কলঙ্কিত কলঙ্কিত বলে তুমি নিজেকে অসম্মান করছো। নারীদের শক্ত হতে হয়, কংক্রিটের মতো শক্ত, যাতে কোনো ঝড় না হওয়া উড়িয়ে নিয়ে যেতে না পারে। নিজেকে প্রস্তুত করো, নিজের কঠিন রূপে প্রস্তুত করো। আর এসব বাজে কথা যেন তোমার মুখে না শুনি বলে ঈশানীকে কোলে তুলে নেয়। খট করে দরজা খোলার শব্দে ঈশানী ভাবনার জগৎ থেকে ফিরে আসে। শাড়ির একাংশ খামচে ধরে, নিঃশ্বাসের গতি বাড়তে থাকে। এই মহিলাদের কথা মনে পড়ে, বয়রা দানা বাড়তে শুরু করে। আরহান নিজের শেরওয়ানি খুলে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল করে একটি টি শার্ট ও ট্রাউজার মাথা মুছতে মুছতে বের হয়। ঈশানী তখনও ওভাবেই মূর্তির মতো বসে থাকতে দেখে বাজ পড়ে। হালকা কেশে ঈশানীর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলে বৃথা হয়। ঈশানী যেন নিঃশ্বাসও নিচ্ছে না, এমনভাবে বসে আছে। আরহান ঈশানীর উদ্দেশ্যে বলে, এভাবে বসে আছো কেন? গরমে এসব পরে ঘোমটা দিয়ে আছো, অসহ্য লাগছে না? চেঞ্জ করে নাও বলে রুমে রাখা সোফায় বসে পড়ে। ঈশানী নড়ে চড়ে ওঠে, তারপর ঘোমটা উঠিয়ে নিচে নামে। এদিক ওদিক তাকিয়ে দেখে তার কোনো পোশাক নেই এখানে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরহান বসে ওকে পর্যবেক্ষণ করছিল। শাড়ি পরে বসে যে মেয়েটাকে চমৎকার সুন্দর লাগছে। ফর্সা গায়ে লাল বেনারসি যেন গোলাপ ফুলের মতোই ফুটে আছে। মুখে ভারী মেকআপের আস্তরণ, যদিও মেকআপ ছাড়াই মেয়েটাকে বেশি ভালো লাগে। একটা আলাদা মায়া কাজ করে। শাড়ি পরে এখন আর বাচ্চা লাগছে না, বরং একজন রূপবতী যুবতী মেয়ে লাগছিল। আরহান এসবই ভাবছিল, হঠাৎ খেয়াল করলে ঈশানী দরজা খুলছে। আরহান পেছন থেকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? ঈশানী পেছন ফিরল, নত মস্তিষ্কে শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে বলল, আমার রুমে, আমার পোশাক আনতে। এ রুম আমার পোশাক নেই। আরহান উঠে দাঁড়ালো। ঈশানীকে বলল, তুমি এখানেই বসো, আমি আনছি। দেখা যাবে আবার শাড়ি নিয়ে পরে গেছ। ঈশানী লজ্জা ও বিব্রত বোধ করলো। আরহান কিছুটা এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে জিজ্ঞেস করলো, তোমার পোশাক কোথায় পাবো? ঈশানী প্রত্যুত্তর করলো, ক্লোজেটের ডান পাশে। 5 মিনিট পর আরহান এলো, হাতে ঈশানীর পোশাক। ঈশানীকে দিলে সে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। পাক্কা 30 মিনিট পর মেকআপ তুলে গোসল করে বের হয়। এবার বেশ হালকা লাগছে তার, এতক্ষণ দম বন্ধ লাগছিল। ঈশানী বেরিয়ে দেখে বিছানা থেকে সব ফুল নামিয়ে বিছানা ঝেড়ে আরহান শুয়ে পড়েছে। ঈশানী কী করবে, কোথায় শোবে ভাবতে থাকে দাঁড়িয়ে। আরহান চোখের উপর এক হাত ও পেটের উপর এক হাত দিয়ে টান হয়ে শুয়েছিল। ঈশানী দাঁড়িয়েছে ঠিক তার পায়ের কাছে।
কারো উপস্থিতি উপলব্ধি করে আরহান চোখ মেলে যায়। সদ্য গোসল করে বেরিয়ে আসা ঈশানীকে তার কাছে স্নিগ্ধ ফুটে ওঠা পদ্ম মনে হচ্ছে। সে নিষ্পলক তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপরে ঈশানীর উদ্দেশ্যে বলল, সারা রাত কি দাঁড়িয়ে থাকবে ওখানে? থাকলে থাকতে পারো, তবে লাইট নিভিয়ে দিয়ে পরে দাঁড়াও, চোখে আলো লাগছে। ঈশানী ইতস্ত করলো, কথা যেন মুখ দিয়ে বের হচ্ছে না। তার ছোট্ট তনু যেন ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। অজানা বয়ে তটস্থ কিশোরী হৃদয়। তবুও ক্ষীণ কণ্ঠে বলল, না মানে আমি সোফায় ঘুমাবো, বালিশটা একটু দিবেন? আরহান এবার সোজা হয়ে বসে পড়ল। তারপর ঈশানীকে বলল, এটা কোনো বাংলা সিরিয়াল না যে তুমি সোফায় ঘুমাবে, আমি বিছানায়। এটা বাস্তব জীবন, তোমার ভবিতব্য। আমি তোমার স্বামী, 3 কবুল বলে স্বামীর অধিকার দিয়েছ তুমি। এখন আমি সেই অধিকার চাইলে তুমি দিতে বাধ্য। তখন কোনো সিনেমার কাহিনী কাজ করবে না। তাই বলছি, সম্পর্কটাকে স্বাভাবিক নাও। মানিয়ে নিতে না পারো, যেভাবে চলছে সেভাবেই চলুক, কিছু যোগ বিয়োগের প্রয়োজন নেই। সম্পর্ক নিজেই তার নিজস্ব রং চিনে রূপ পরিবর্তন করবে। এখন সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ো। ঈশানী ফ্যাস ফ্যাস করলো, বিব্রত বোধ করলো, কিন্তু তার ভিতরের ভয়টা চলে গেল। সেটার পরিবর্তে সে বাধা বাঁধল একটা অজানা মুগ্ধতা, শান্তি। সে কিছু বলল না আর চুপ করে বিছানার অন্য সাইডে শুয়ে পড়ল। আরহান লাইট নিভিয়ে নিজেও শুয়ে পড়ল। ঈশানী ঘুম ধরছে না, ভিতরটা হাঁসফাঁস লাগছে, এপাশ ওপাশ করে যাচ্ছে। মূলত তার অন্ধকারে ভয় লাগে। এরকম কুটকুটে অন্ধকারে মনে হয় কেউ তাকে দেখছে। ভয়ে ঘুম আসে না। তার উপর একটা ছেলের সাথে একই রুমে একই বিছানায় শুয়ে আছে, আরও অস্বস্তি জেঁকে ধরেছে। যদিও ছেলেটি তার স্বামী, কিন্তু সম্পর্কটা তো অস্বাভাবিক। সে সোজা হয়ে শোয়। তখনই হঠাৎ আরহান তার মুখের উপর উঠে আসে। ঈশানীকে ভয় পেয়ে যায়। মাথায় আসে সেই মহিলাদের বলা কথা। ভয় পেয়ে হুট করে বলে ফেলে, কাছে আসবেন না প্লিজ, আমি এখনো তৈরি নই। আরহান হাত বাড়িয়ে ঈশানীর পাশে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেয়। তারপর সেভাবে ঈশানীর উপর ঝুঁকে যায়। মূলত ঈশানীর বলা কথা শুনে অবাক হয়ে যায়। তারপর সরে আস্তে আস্তে ব্যঙ্গাত্মক স্বরে বলে, তুমি মোটেও বাচ্চা না। আমার মাথায় যেটা আসেনি সেটা তোমার মাথায় ঘুরছে। ইউ আর ভেরি অ্যাডভান্স। ঈশানীর যার পরনায় করুণ করুণ অবস্থা হয়, লজ্জায় চোখ খিচে নিয়েছে। ইস, কি একটা কাণ্ড ঘটে গেল। লোকটা নিশ্চয়ই তাকে নির্লজ্জ ভাবছে। ঈশানীর সমস্ত শরীর ছেয়ে গেল অস্বস্তির আস্তরণে। লজ্জায় গাল দুটো মৃদুর হয়ে উঠল। ঈশানীর এই মুহূর্তে মনে হচ্ছে, হে ধরণী, ফাঁক হও, আমি ঢুকে যাই। কোন রকম পাশ ফিরে চোখ খিচে শুয়ে থাকলো সে। নিস্তব্ধ মধ্যরাত, চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কিছু নেড়ে কুকুরের ডাক, যার নিস্তব্ধ পরিবেশে এক প্রকার ছেত্রা নেই। আকাশে সুন্দর থলের মতো চাঁদ উঠেছে। ছাদের মৃদু আলোয় আলোকিত লাগছে চারপাশে। সেই চাঁদের স্নিগ্ধ আলোয় একজোড়া কপত কপতি বসে চন্দ্রবিলাসের মতো, যেন চাঁদের আলো সৌন্দর্য তাদের গ্রাস করছে। মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থেকে আয়রা বলল, আজকে ছাদটা বিশেষ সুন্দর। আয়রার পাশে বসে আছে ইয়াসিন। আয়রার মেথিন কোমরা হাত দিয়ে আয়রাকে নিজের সন্নিকটে আনলো। আরেকটু তারপর আয়রার দিকে চেয়ে অভিষ্ট কণ্ঠে বলল, ভীষণ। আয়রার লজ্জা পেল, গাল দুটো লালচে বর্ণ ধারণ করলো। আয়রাকে লজ্জার চূড়ান্ত পর্যায়ে নিয়ে ইয়াসিন এবার তার ঘাড়ে মুখ গুজল। বেজা উষ্ঠ যুগল নাড়িয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। আয়রা জমে গেছে যেন, শক্ত করে ধরেছে তার শাড়ির আঁচল। নিঃশ্বাসের গতি বেগতিক হচ্ছে তার। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মইয়ে যাচ্ছে। ইয়াসিন আবার চুমোর জায়গায় হালকা করে কামড় বসালো। আয়রা যেন কেঁপে উঠল। ইয়াসিন ছাড়ল না, বরং উঠে দাঁড়িয়ে কোলে তুলে নিল আয়রার ছোট্ট শরীর। আয়রার কপালে নিজের কপাল লাগিয়ে চলল রুমে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, সাথে ভারী হয়ে আছে রুমের বাতাসও। নিঃশ্বাসের শব্দ যেন ভয়ঙ্কর প্রতিধ্বনি দিচ্ছে। ইয়াসিন আয়রাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে ঝুঁকে যায় তার দিকে। ঘরের ড্রিম লাইটের সবুজ আলোতে আয়রার মুখ যেন আরো মায়াবী, আবেদনময় লাগছে। নিষ্পলক তাকিয়ে থাকে ইয়াসিন। আয়রা সে দৃষ্টি নিতে পারে না। শরীর জুড়ে বয়ে যায় অজানা শিহরণ।